হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। WBCS 2014 প্রিলিমস এক্সামিনেশনস এর জেনারেল স্টাডিজ এর মোস্ট এক্সপেক্টেড 25 MCQ নিয়ে তোমাদের জন্য সেট নম্বর 6 চলে এসেছে, সম্ভাব্য প্রশ্নবলীর PDF ডাউনলোড সহ। ওকে, কোশ্চেন কি বলেছে? প্রথম কোশ্চেন, দা আচ্ছা, ঋগ্বেদের কোন মণ্ডলে পুরুষ সূক্ত শ্রোতটি পাওয়া যায় যেখানে 4 বর্ণের উল্লেখ আছে? প্রথম মণ্ডল, অপশন এ, অপশন বি নবম মণ্ডল, অপশন সি দশম মণ্ডল, অপশন সি অষ্টম মণ্ডল। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের এখানে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এক্ষেত্রে সি, আমাদের দশম মণ্ডল হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দশম মণ্ডল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে কি বলেছে দেখো, যে পুরুষ সূক্ত ঋগ্বেদের দশম মণ্ডলের 90তম সূক্ত। সেকেন্ড, 90তম সূক্ত, এটি বর্ণপ্রথার প্রথম লিখিত উল্লেখ। এটি হচ্ছে বর্ণপ্রথার প্রথম লিখিত উল্লেখ হচ্ছে কি আমাদের? এটা না, এটা ঠিক আছে। এটা কোন মণ্ডলে আছে? এটা দশম মণ্ডলে আছে, ঠিক আছে। 1759 সালে বিদরার যুদ্ধে ব্রিটিশরা কোন ইউরোপীয় শক্তিকে পরাজিত করেছিল? অপশন এ ফরাসিকে পরাজিত করেছিল, অপশন বি ওলন্দাজকে পরাজিত করেছিল, অপশন সি পর্তুগিজকে পরাজিত করেছিল, অপশন ডি ড্যানিশকে পরাজিত করেছিল। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডাচ বা ওলন্দাজকে পরাজিত করেছিল। কত সালে? 1759 সালে। কে করেছিল? বিদারার যুদ্ধে ব্রিটিশরা ইউরোপীয় শক্তিকে পরাজিত করেছিল। ওকে, তাহলে বিদারার যুদ্ধের ফলে ভারত ওলন্দাজের আধিপত্যের অবসান ঘটে এবং বাংলায় ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। ওকে, চলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের কথা বলা হয়েছে? আর্টিকেল 40, আর্টিকেল 44, আর্টিকেল 45, আর্টিকেল 46। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে কি আর্টিকেল 44 ইজ দ্য রাইট অ্যান্সার। আর্টিকেল 44 হচ্ছে আমাদের এখানকার কি না, আর্টিকেল 44 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কিসের? না, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। তাহলে নির্দেশমূলক নীতির 44তম ধারার সমস্ত নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রণয়নের কি দেওয়া হয়েছে? প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো, নেক্সট কোশ্চেন, মানব দেহে ক্ষুদ্রতম হাড় কোনটি? অপশন এ ফিমার, অপশন বি টিবিয়া, অপশন সি স্টেপিস, অপশন ডি হিউমেরাস। তাহলে মানব দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি আমাদের এখানে? ক্ষুদ্রতম হাড় হচ্ছে আমাদের স্টেপিস। মানব দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? ক্ষুদ্রতম হাড় হচ্ছে আমাদের স্টেপিস। ওকে, চলো, তাহলে এখানে দেখো স্টেপিস হলো মানবদেহের ক্ষুদ্রতম এবং হালকা হাড়। এটি কোথায় অবস্থিত? না, এটি হচ্ছে আমাদের মধ্যকর্ণে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে আমাদের মধ্যকর্ণে অবস্থিত। গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ বিন্ধ্য, অপশন বি সাতপুরা, অপশন সি আরাবল্লী, অপশন ডি নীলগিরি। তাহলে আমাদের এখানে কি আসবে? গুরু শিখর আমাদের আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর কি আমাদের আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, তাহলে গুরু শিখর 1722 মিটার, রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর কি না, আরাবল্লী পর্বত শ্রেণীর
সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, বুঝতে পারলে? হয়েছে। এটি কোথায় অবস্থিত? না রাজস্থানে অবস্থিত। চলো নেক্সট। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার ২১A ধারা যুক্ত করা হয়েছিল? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার ২১A যুক্ত করা হয়েছিল? অপশন এ আমাদের ৪২তম সংশোধনী, অপশন বি ৪৪তম সংশোধনী, অপশন সি ৮৬তম সংশোধনী, অপশন ডি ৯২তম সংশোধনী। তাহলে আমাদের শিক্ষার অধিকার ২১এ কোন ধারাতে যুক্ত করা হয়েছিল? না আমাদের এখানে যুক্ত করা হয়েছিল, মাথায় রাখবে, আমাদের সি ৮৬তম সংশোধনীতে আমাদের এটিকে কি করা হয়েছিল? শিক্ষার অধিকারকে অ্যাড করা হয়েছিল। শিক্ষার অধিকারকে কততম সংশোধনীর সাহায্যে অ্যাড করা হয়েছিল? ৮৬তম সংশোধনীর সাহায্যে অ্যাড করা হয়েছিল। তাহলে ২০০২ সালের ৮৬তম সংশোধনের মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সে শিশুদের জন্য শিক্ষা একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়। তাহলে ২০০২ সালে আমাদের ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি হয়। কোশ্চেন নম্বর 7 বা ৭। ভারতে ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়েছিল? অপশন এ ১৯৭০ সালে চালু হয়েছিল, অপশন বি ১৯৭২ সালে চালু হয়েছিল, অপশন সি ১৯৭৩ সালে চালু হয়েছিল, অপশন ডি ১৯৭৫ সালে চালু হয়েছিল। তাহলে ভারতের প্রকল্প ব্যাঘ্র বা প্রজেক্ট টাইগার আমাদের চালু হয়েছিল কত সালে? চালু হয়েছিল ১৯৭৩ সালে। তাহলে ভারতের প্রকল্প ব্যাঘ্র আমাদের চালু হয়েছিল ১৯৭৩ সালে। ওকে, চলো। ইন্দিরা গান্ধী সরকার ১৯৭৩ সালে করবেট জাতীয় উদ্যান থেকে বাঘ সংরক্ষণের জন্য এই প্রকল্প চালু করেন। বাঘ সংরক্ষণের জন্য কি করেছিলেন? এই প্রকল্পকে চালু করেছিলেন। ওকে, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে? আর্টিকেল ১৫, আর্টিকেল ১৬, আর্টিকেল ১৭, আর্টিকেল ১৮। তাহলে মাথায় রাখবে আমাদের অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বলা হয়েছে আর্টিকেল ১৭-তে। আমাদের বলা হয়েছে কোথায়? বলা হয়েছে আর্টিকেল ১৭-তে। ওকে, চলো। ১৭ নম্বর ধারার মাধ্যমে অস্পৃশ্যতাকে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। কি করা হয়েছে? না আমাদের কি বলবো এখান থেকে? অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। চলো। গুপ্ত বিপ্লবী সংস্থা অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? ভি.ডি. সাভারকর মানে বিনায়ক দামোদর সাভারকর, অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, পুলিন বিহারী দাস। তাহলে কে করেছেন? ভালো করে মাথায় রাখবে, এখানে এখানে করেছেন ভি.ডি. সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। ওকে, বিনায়ক দামোদর সাভারকর ১৯০৪ সালে, কত সালে? না ১৯০৪ সালে মহারাষ্ট্রে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন। ১৯০৪ সালে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন। ওকে, বুঝতে পেরেছো? চলো। ডায়ালিসিস কোন অঙ্গের সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হয়? ডায়ালিসিস আমাদের কি বলবো? কোন অঙ্গের সমস্যার জন্য রোগীদের জন্য ব্যবহার করা হয়? অপশন এ হৃৎপিণ্ড, অপশন বি কিডনি, অপশন সি যকৃৎ, অপশন ডি হলো ফুসফুস। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি গেল? রাইট অ্যান্সার গেল হচ্ছে আমাদের কিডনি। রাইট অ্যান্সার কি গেল বলো? রাইট অ্যান্সার গেল আমাদের কিডনি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিডনির যদি আমাদের রোগ হয়ে যায় তবে আমাদের ডায়ালিসিস করতে হবে। ক্লিয়ার? কিডনি বা বৃক্ক যখন কাজ করা বন্ধ করে দেয়
তখন রক্ত থেকে বজ্র পদার্থ দূর করতে ডায়ালিসিস করানো হয়। তখন রক্ত থেকে বজ্র পদার্থকে দূর করার জন্য কি করতে হয়? ডায়ালিসিস দূর করা হয়। ওকে, চলো। তাহলে দেখো, ভীষণ WBCS এর ইউটিউব ক্লাসের পিডিএফ এর জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস, এবং WBPSC সেকশনে গিয়ে অল ক্লাস পিডিএফ অপশন দেখবে, সেখানে তোমরা আমাদের এই ক্লাসের যেগুলি আছে সেগুলি পেয়ে যাবে। ওকে, 1853 সালে কার আমলে ভারতে প্রথম রেল লাইন চালু হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের আমলে, লর্ড ডালহৌসির আমলে, লর্ড ক্যানিং এর আমলে, লর্ড বেন্টিং এর আমলে। তাহলে আমাদের এখানে কি বলবো? আমাদের 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়েছিল কার আমলে? না, রেল লাইন চালু হয়েছিল লর্ড ডালহৌসির নামের করে, ঠিক আছে? লর্ড ডালহৌসির নামের মানে আমলে আমাদের 1853 সালে ভারতবর্ষে প্রথম রেল লাইন চালু। এই জন্য লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয়, ঠিক আছে? 1853 সালে 16ই এপ্রিল বোম্বে থেকে থানেতে মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন চলেছিল লর্ড ডালহৌসির সময়। কতজন যাত্রী ছিল জানো? 34 জন যাত্রী ছিল। মাথায় রাখবে কতজন যাত্রী ছিল? 34 জন যাত্রী ছিল। ওকে, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর ধাতু? বা ব্রোঞ্জ ইজ দ্য অ্যালয় অফ হুইচ অফ দি টু মেটালস? কপার অ্যান্ড জিঙ্ক, তামা দস্তা, কপার ও টিন, আয়রন ও নিকেল, লেড ও টিন। তাহলে আমাদের এখানে কি উত্তর আসবে? আমাদের এখানে উত্তর আসবে হচ্ছে কপার ও টিন, বা তামা ও টিন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার বলো? তামা ও টিন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো। Bronze is primarily composed of copper approx 88% and tin approx 12%। তাহলে ব্রোঞ্জ মূলত তামা প্রায় 88% থাকে এবং টিন প্রায় 12% সমন্বয়ে গঠিত হয়। ওকে, চলো। Which article deals with the creation of all India service? সংবিধানের কোন ধারায় সর্বভারতীয় কর্তৃক অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির কথা বলা হয়েছে? আর্টিকেল 312-তে, আর্টিকেল 315-তে, আর্টিকেল 320-তে, আর্টিকেল 368-তে। তার মানে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? আর্টিকেল 312 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? আর্টিকেল 312 এই জিনিসটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে 312 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভার নতুন কোন সর্বভারতীয় সার্ভিস তৈরির প্রস্তাব পাশ করাতে পারে? ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন আর্টিকেল 312 empowers the রাজ্যসভা টু পাস এ রেজলিউশন ফর ক্রিয়েটিং নিউ অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিস কোনগুলো? আমাদের আইএএস, আইপিএস, আইএফওএস ইত্যাদি। ঠিক আছে, চলো। ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ডু অল ওয়েদার ফেনোমেনা অকার? বায়ুমণ্ডলের কোন স্তরে সমস্ত আবহাওয়া সংক্রান্ত ঘটনা, বৃষ্টি, মেঘ ঘটে? অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি ট্রাপোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ট্রাপোস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি বলো? আমাদের হচ্ছে ট্রাপোস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে ট্রাপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এখানে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আমাদের আবহাওয়ার পরিবর্তন ঘটে। তাহলে এখানে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে কি ঘটেছে? না, আমাদের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ওকে, এক সেকেন্ড একটু দাঁড়াও। চলো। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড ক্যানিং ছিলেন, অপশন বি আমাদের লর্ড মাউন্টব্যাটেন ছিলেন, অপশন সি লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন, অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না, আমাদের এখান থেকে বলবো হচ্ছে কি, যে আমাদের লর্ড ক্যানিং ইনি হচ্ছেন রাইট অ্যান্সার। তার মানে আমাদের কি বলবো? লর্ড ক্যানিং হচ্ছেন আমাদের রাইট অ্যান্সার। কি ছিলেন? ভাইসরয়। ঠিক আছে,
তাহলে এখান থেকে কি বললাম, এখান থেকে না, আফটার দ্য 1857 রিভল্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ইন 1858, মানে 1857 এর পরিবর্তিতে 1858-তে চেঞ্জ দ্য ডেজিগনেশন অফ ভাইসরয় টু লর্ড ক্যানিং অফ দি লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরয়। অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহের পর 1858 সালের আইন অনুযায়ী গভর্নর জেনারেল পদটি ভাইসরয় নামে পরিচিত হয়। লর্ড ক্যানিং হলেন প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। তাহলে কি বললাম, ইনি হলেন প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। ওকে, চলো। হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ ভ্যালু অফ হিউম্যান ব্লাড? মানুষের রক্তের স্বাভাবিক মান কত? 6.4, 7.0, 7.4, 8.2। তার মানে আমাদের এখানকার রাইট অ্যান্সার কত? মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর মানটা হচ্ছে কত আমাদের? 7.4 হচ্ছে রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার? 7.4, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো কি হলো না বলো? হলো। চলো, তাহলে দেখো, হিউম্যান ব্লাড ইজ দ্য স্লাইটলি বেসিক উইথ পিএইচ রেঞ্জ 7.35 টু 7.45। অর্থাৎ মানুষের রক্তটা কি সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় এবং এর পিএইচ এর মান দেখো আমাদের ইংরাজির যখন মানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে তার দেখো একটা দেওয়া আছে, বাংলার ক্ষেত্রে সেটা একটুখানি অ্যাডজাস্ট করে লেখা আছে। কোশ্চেন নম্বর 17, দ্য ম্যাকমোহন লাইন ইজ দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা? ইন্ডিয়া ও পাকিস্তান, ভারত ও চীন, ইন্ডিয়া ও নেপাল, ইন্ডিয়া ও মায়ানমার। তাহলে আমাদের মাথায় রাখবে ম্যাকমোহন লাইন আমাদের সবসময়ের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে আমাদের আন্তর্জাতিক সীমানা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি বলবো যে 1914 সালের সিমলা কনভেনশনে স্যার হেনরি ম্যাকমোহন এই সীমান্ত রেখার প্রস্তাব করেন, যা তিব্বত ও উত্তর পূর্ব ভারতের মধ্যে অবস্থিত। যা কোথায় কোথায় অবস্থিত? যা আমাদের তিব্বত এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে অবস্থিত। ওকে, চলো। হু রোট দ্য ফেমাস মুঘল হিস্ট্রি বুক আকবরনামা? অর্থাৎ বিখ্যাত মুঘল ইতিহাস গ্রন্থ আকবরনামা কে রচনা করেছিলেন? অপশন এ ফৈজি, অপশন বি আবুল ফজল, অপশন সি বীরবল, অপশন ডি গুলবদন বেগম। তাহলে মাথায় রাখবে যে বিখ্যাত মুঘল ইতিহাস গ্রন্থ আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল। কে রচনা করেছেন? আবুল ফজল। তাহলে আবুল ফজল ছিলেন আকবরের নবরত্নের অন্যতম। তিনি আকবরনামা আইন বা আইন-ই আকবরী রচনা করেছিলেন। তিনি আকবরনামা বা আইন-ই আকবরী রচনা করেছিলেন। ওকে, হুইচ টাইপ অফ লেন্স ইজ ইউজড টু কারেক্ট মায়োপিয়া? অর্থাৎ মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অপশন এ কনভেক্স লেন্স, অপশন বি কনকেভ লেন্স, অপশন সি বাইফোকাল লেন্স, অপশন ডি সিলিন্ড্রিক্যাল লেন্স। তাহলে আমাদের এখানে কি বলবো না, আমাদের এখানে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এখানে কনকেভ লেন্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের এখানে কি বলবো না, কনকেভ লেন্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বা অবতল দর্পণ। তাহলে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? কি লেন্স? না আমাদের কনকেভ লেন্স বা অবতল লেন্স ব্যবহার করা হয়। ওকে, তাহলে অবতল লেন্সের সাহায্যে মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির চোখের আলোকে রশ্মিতে সঠিক জায়গায় ফোকাস করা হয়। তাহলে কি করা হয় না, চোখের যে আমাদের যে আলোর যে রশ্মিকে সঠিক জায়গায় ফোকাস করা হয়। ওকে, দ্য কুকা মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন হুইচ রিজিয়ন? কুকা আন্দোলন কোন অঞ্চলে শুরু হয়েছিল? অপশন এ বঙ্গদেশে শুরু হয়েছিল, অপশন বি পাঞ্জাবে শুরু হয়েছিল, অপশন সি মহারাষ্ট্রে শুরু হয়েছিল, অপশন ডি বিহারে শুরু হয়েছিল। তাহলে মনে রাখবে আমাদের কুকা আন্দোলন শুরু হয়েছিল কোথায়? পাঞ্জাবে শুরু হয়েছিল। কুকা আন্দোলন কোথায় কবে শুরু হয়েছিল? পাঞ্জাবে শুরু হয়েছিল। ওকে, চলো। তাহলে দেখো, ভগৎ জহর মাল পরে বাবা রাম সিং এর নেতৃত্বে পাঞ্জাবে কুকা আন্দোলন শুরু হয়েছিল। তার মানে কি বললাম, ভগৎ জহর মাল পরে বাবা রাম সিং এর নেতৃত্বে
পাঞ্জাবে কুকা আন্দোলন শুরু হয়েছিল। ওকে। বক্সাইট ইজ দ্য প্রাইমারি ওর অফ হুইচ মেটাল? বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? অপশন এ লোহা, অপশন বি তামা, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি জিঙ্ক। তার মানে আমরা কি জানি বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? না এটি হচ্ছে আমাদের না অ্যালুমিনিয়ামের হলো প্রধান আকরিক। তাহলে দেখো বক্সাইট ইজ দ্য ওয়ার্ল্ডস মেন সোর্স অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম। তাহলে বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নম্বর 22। Which session of the Round Table Conference was attended by মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন? কোন গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন? কে দিয়েছিলেন? প্রথম বৈঠক গোল টেবিল বৈঠকে, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে, তৃতীয় গোল টেবিল বৈঠকে, আর একটা কি আছে আমাদেরকে চতুর্থ গোল টেবিল বৈঠকে। তার সরি তৃতীয় সবকটিতে আমাদের দিয়েছিলেন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের সেকেন্ড গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন। তাহলে গান্ধীজি 1931 সালে লন্ডনে অনুষ্ঠিত শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হয়ে অংশ নেন। ওকে। নেক্সট কোশ্চেন। হুইচ অফ দি হাইয়েস্ট পিক অফ দি অযোধ্যা হিলস ইন ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ টাইগার হিল, অপশন বি সান্দাকফু, অপশন সি গোগ্রাবুরু। গোগ্রাবুরু, অপশন ডি বিহারীনাথ। অপশন ডি কি বলবো? অপশন ডি হচ্ছে বিহারীনাথ। ঠিক আছে, এখান থেকে কি বলেছে? তাহলে আমাদের এখান থেকে চারটে জিনিস বলেছে। একটা জিনিসের নামটা কি হয়েছে যে আমাদের কোনটা হবে এখানে উত্তর? উত্তর হবে হচ্ছে আমাদের সি। উত্তর কি হবে আমাদের বলো? উত্তর হবে হচ্ছে আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে সি। তাহলে দেখো পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোগ্রাবুরু, যার হাইট হলো কত? 677 মিটার। যার হাইট হলো কত? 677 মিটার। কোশ্চেন নম্বর 24। হুইচ ইজ দ্য হাইয়েস্ট গ্ল্যান্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া ডিউরিং ওয়ার টাইম? ভারতের যুদ্ধকালীন সময়ের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? অপশন এ ভারত রত্ন, অপশন বি পরমবীর চক্র, অপশন সি কি বলবো অশোক চক্র, অপশন ডি মহাবীর চক্র। রাইট অ্যান্সার কি হবে আমাদের বলো এখান থেকে? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের বি পরমবীর চক্র ইজ দ্য রাইট অ্যান্সার। পরমবীর চক্র হচ্ছে রাইট অ্যান্সার। ওকে। তাহলে পরমবীর চক্র হলো যুদ্ধকালীন সর্বোচ্চ সামরিক সম্মান। শান্তিকালীন সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হলো আমাদের অশোক চক্র। তাহলে শান্তিকালীন বীরত্ব পুরস্কার যা হলো অশোক চক্র। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের পরমবীর চক্র হলো যুদ্ধকালীন সর্বোচ্চ সামরিক সম্মান, আর একটা হচ্ছে শান্তিকালীন সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হলো অশোক চক্র। এখানে হু হবে। ঠিক আছে, হু। কাকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়? হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ দি হোয়াইট রেভলিউশন ইন ইন্ডিয়া? অপশন এ এম এস স্বামীনাথন, অপশন বি ভার্গিস কুরিয়ান, অপশন সি শ্যাম পিয়েত্রা পিত্রদা, অপশন ডি হরিলাল চৌধুরী। তাহলে রাইট অ্যান্সার কি বলবো? রাইট অ্যান্সার বলবো হচ্ছে আমাদের ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি বলবো? ভার্গিস কুরিয়ান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে। ভার্গিস কুরিয়ানকে অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লবের জনক বলা হয়, যার ফলে ভারতে বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ হিসাবে পরিণত হয়েছে। ওকে। তাহলে দেখো 27,000 এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, 40টা ফুল মক টেস্ট, 100টা জেনারেল স্টাডিজ এর টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট,
23টা প্রিলিমিনারির PYQ এবং 40টা ইংলিশ গ্রামারের টেস্ট এবং জিএস এর 200টা সেকশনাল টেস্ট। এই সমস্ত জিনিসগুলি যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা কি করবে, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। যোগাযোগ করার নাম্বারটা কত? 9333111815। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার নম্বর। এটা কত নম্বর আমাদের বলো? এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার নম্বর। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে তোমরা যারা আমাদের ক্লাসটি করলে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রত্যেককে। প্রত্যেকে তোমরা যারা ক্লাসটি করেছো আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, প্রত্যেককে থ্যাংক ইউ।